আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের ফুটবলটা কিন্তু আবার জেগে উঠেছে। বাংলাদেশের ফুটবলে আবারও মহাজাগরণ হয়েছে। আবারও কিন্তু সেই ঘুমিয়ে পড়া ফুটবলটা জেগে উঠেছে। বাংলাদেশের ফুটবলটা এখন কিন্তু টক অফ দ্য টাউন, এবং এই টক অফ দ্য টাউনের ভিতরে আপনি যে নামটা সবার প্রথমে বা সবার উপরে দেখবেন, সে কিন্তু ফাহমিদুল ইসলাম। একদম তরুণ 18 বছরের একজন ফুটবলার। কি হয়েছে আসলে তার সাথে? আপনি ফাহমিদুল ইসলামের কথা যদি একটু বলেন, তাকে নিয়ে কিন্তু গত কয়েকদিন অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে। যে যার মতো করে পেরেছে তার কথাবার্তাগুলো কিন্তু বলেছে। শেষ পর্যন্ত কিন্তু বাফুফের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে যেও কিন্তু অনেকগুলো সমর্থক তাদের সাথে আলোচনা করেছে। অনেক কিন্তু ডিসিশন এখানে এসেছে। শেষ পর্যন্ত কোচের ডিসিশনে কিন্তু ফাহমিদুল ইসলামকে আমরা এবারে ভারতের যে সফর, সে সফরে কিন্তু আমরা পাচ্ছি না। ভারতের সফরের কথা যখন বললাম, আগামী 25শে মার্চ ভারতের মাটিতে ভারতের এগেনস্টে বাংলাদেশে কিন্তু এশিয়া কাপ খেলার প্রথম ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে ভারতের সাথে। এখন ফাহমিদুল ইসলামের ব্যাপারে আমি আসলে যে কথাটা বলতে চাই, দেখেন আপনারা অনেকেই কিন্তু অনেক আলোচনা করেছেন, অনেক সমালোচনা করেছেন, কিন্তু আমি আমার একান্ত ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। ফাহমিদুল ইসলামকে নিয়ে আমি যে কথাটা আসলে বলতে যাচ্ছি, কিছু কমেন্ট আমি আসলে দেখেছি, কিছু মন্তব্য আসলে আমি দেখেছি। কোচের কাছ থেকে সরাসরি কিছু কথা কিন্তু আমি শুনেছি, ফাহমিদুল ইসলামের নাকি বয়সটা হয়নি। আসলে এই কথাটা যদি আমি সহজ বাংলায় বলি যে হি ইজ নট এনাফ এজড, আসলে এই ব্যাপারটা আসলে কি তাই? আমি আপনাকে এই প্রশ্নটা করতে যাচ্ছি। এই কারণে আমি কিছু উদাহরণ, কিছু রেফারেন্স আমি আপনাদের সামনে দিতে যাচ্ছি। যদিও এই রেফারেন্সগুলোর সাথে ফাহমিদুল ইসলামের রেফারেন্সটা হয়তো খুব একটা ক্লোজ হবে না। আপনারা তো অনেকে বলবেন আসলে কোথায় ফাহমিদুল ইসলাম বা কোথায় এই প্লেয়ার, বাট এই প্লেয়ারগুলো কিন্তু জিরো থেকে শুরু করেছে। তারা কিন্তু পর্যাপ্ত সুযোগ পেয়েছে, তাদেরকে প্রমাণ করার জায়গাটা কিন্তু তারা পেয়েছে। এখন ফাহমিদুল ইসলামের কথাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি এনরিকের দিকে তাকান, আপনারা সবাই কিন্তু এনরিকের জন্য রিয়াল মাদ্রিদ হয়ে সে এখন খেলছে। আগামী 26শে বিশ্বকাপে ব্রাজিলের প্লেইং 11-এ না হোক, সে কিন্তু স্কোয়াডে 100% সে স্কোয়াডে থেকে যেতে পারে। আপনি এনরিকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাকে কিন্তু সুযোগ দিচ্ছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সে কিন্তু এখন ন্যাশনাল টিমে এসেও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করতে পারবে। আমি আরো কিছু উদাহরণ আপনাদের সামনে দিই। আমি ইয়ামালের কথা বলি। আপনি যদি যারা বার্সেলোনা খেলা দেখেন, যারা বার্সেলোনার ফ্যান, তারা কিন্তু ইয়ামালকে চিনবেন। ইয়ামাল কিন্তু এখন স্পেনের হয়েও কিন্তু খেলছে। আগামী 26শে বিশ্বকাপের স্পেনের হয়ে হয়তো ফরওয়ার্ড পজিশনটা ইয়ামালে ধরে রাখবেন। আমি আরেকজনের কথা বলে, আসলে আপনারা সবাই তাকে জেনে, আপনি যদি ফ্রান্সের স্ট্রাইকারের যদি কথা বলি, কিলিয়ান এমবাপের কথা আমি আসলে বলছি। দুর্দান্ত পারফরমেন্স আসলে গত 2 বিশ্বকাপের পরে সে কিন্তু এখন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। আগামী 26শে বিশ্বকাপে কিন্তু ফ্রান্সের কিন্তু মেইন স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এখন তারা কিন্তু একদিনে এত বড় হিরো হয়ে যায়নি, তারা কিন্তু একদিনেই এত কিছু করে ফেলতে পারেনি। তারা কিন্তু পরিশ্রম করেছে, তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দেওয়া হয়েছে, সে বেস্টটা তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে আর্লি এজে কিন্তু জিনিসগুলো টেস্ট করতে দেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন যে আসলে আপনি যে প্লেয়ারগুলো উদাহরণ দিচ্ছেন তাদের সাথে আসলে ফাহমিদুলে কিন্তু যায় না। আমি আপনাদের কথার সাথে একমত, আসলে ফাহমিদুলের সাথে তাদের সাথে কোনো তুলনাই এখানে হয় না। কিন্তু আমি যে কথাটা আসলে বলার চেষ্টা করছি, যে ইতালির মতো একটা দল, যে দল কিন্তু বিশ্বকাপ জয়ী একটা দল, সেই দল কিন্তু সেই টিমের বা সেই দেশের 3য় বিভাগের একটা ক্লাব থেকে কিন্তু ফাহমিদুল উঠে এসেছে। তার যদি সে যোগ্যতাটা না থাকে, আসলে তাকে কিন্তু ইতালির মতো ক্লাবে বা ইতালির মতো দেশের যে ক্লাবগুলো, সেখানে কিন্তু তাদেরকে তারা প্লেইং 11-এ রাখার কথা না। এখন আপনি বয়সটা আসলে এখানে কেন একটা ফ্যাক্টর হচ্ছে, আমার কথা যে আপনি যদি পারফরমেন্সটার দিকে তাকান, আপনারা যারা ট্রায়াল ম্যাচটা দেখেছেন বা যে প্রস্তুতি ম্যাচটা সৌদি আরবের ক্লাবের এগেনস্টে বাংলাদেশ খেলেছে, সেখানে কিন্তু ফাহমিদুলের একটা হ্যাটট্রিক ছিল। যদিও এই জিনিসটা খুব একটা পাবলিসিটি হয়নি, যদিও আমরা এই ম্যাচটা টিভি বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়াতে পাইনি, সেই স্কোর কার্ডটাও আমরা কিন্তু পাইনি, সেখানে কিন্তু ফাহমিদুলের একটা হ্যাটট্রিক ছিল। এখন আপনি এখানে আরো অনেক কিছু কথাবার্তা আমরা এখানে শুনেছি, যে অন্যান্য যে লোকাল রিক্রুটার রয়েছে, কেউ কেউ বলেছে যে গোলকিপারের সাথে হয়তো বাগদ্বন্দ্ব হয়েছে, অনেকে বলেছে তারা লোকাল রিক্রুটার পছন্দ করছে না। বাট আমি আমার কথাটা যদি আসলে বলি, ফাহমিদুল কিন্তু এই প্রথম না। আপনি যদি ফাহমিদুলের দিকে তাকান, আপনি যদি সমর্থক দিকে তাকান, তারা কেন রাস্তায় নামতে বাধ্য হয়েছে? এর আগেও কিন্তু বাংলাদেশে অনেক ফরেন রিক্রুট প্লেয়াররা এসেছে, পর্যাপ্ত সুযোগ না পেয়ে নিজের ক্যারিয়ারটা ঠিক মতো পরিচালনা করার, যে আমাদের যে ফিউচার যে সিকিউর করার কথা, সেই সিকিউরিটি তারা না পেয়ে তারা কিন্তু চলে গেছে। এখন ফাহমিদুলের ব্যাপারটা আপনি দেখেন, আপনি ফাহমিদুলকে ইতালি থেকে ডেকে নিয়ে আসেন, আপনি সৌদি আরবে কিছু ট্রেন সেশন করালেন, তারপরে আপনি সৌদি আরবে ক্লাবের এগেনস্টে খেলালেন, সেখানে সে পারফরমেন্স করলো, তারপর আপনি তাকে বিদায় করে দিলেন। আসলে এটা কি ইম্প্যাক্ট ফেললো, কি মেসেজটা আসলে দিয়ে গেল? আপনি কি মনে করেন যে এর পরে বাংলাদেশের ন্যাশনাল টিমে হোক বা বাংলাদেশের ন্যাশনাল যে ক্লাবগুলো রয়েছে, হোক সেটা ঢাকা আবাহনী, হোক সেটা মোহামেডান, হোক সেটা বসুন্ধরা কিংস, অন্যান্য
অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো থেকে ফরেন রিক্রুটরা আসবে বা আসলেও তারা কি ইমপ্রেশনটা তৈরি করছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যারা ফুটবল দেখেন, যারা ফুটবল প্রেমী, তারা কিন্তু জানেন আসলে বাংলাদেশে এখন ফরওয়ার্ড লাইনের কথা বলেন বা বাংলাদেশের মিডফিল্ডের কথা বলেন, সেখানে কিন্তু খুব কোয়ালিটিফুল প্লেয়ার আসলে নেই। আপনি যাদের কথা বলবেন যে আপনি হয়তো বাংলাদেশ পুলিশের থেকে উঠে আসতে পারে, হয়তো সে বসুন্ধরা কিংসের, হতে পারে সে মোহামেডান বা হতে পারে সে ঢাকা আবাহনীর, যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের যে ক্লাবগুলো হচ্ছে কিন্তু ইতালির ক্লাবগুলো যথেষ্ট ভালো। সেখানে ট্রেন করা, সেখান থেকে উঠে আসে একটা ছেলে আপনাকে হ্যাটট্রিক করে দেখালো, আপনি বলছেন সে এখনো জাতীয় দলের জন্য রেডি না, তাহলে আপনি তাকে কেন নিয়ে আসলেন? আপনি তাকে কেন ইতালির থেকে নিয়ে আসেন? আপনি যদি তার পারফরমেন্সে সন্তুষ্টই না হন, আমার কথা যে আপনি যদি তাকে দেখতে যাচ্ছেন বা আপনি যদি তাকে পরখ করে দেখতে চান, আপনি ইতালিতে যে আপনি বসে থেকে তার খেলাটা দেখে আসেন। আপনি একটা প্লেয়ারকে ইতালি থেকে নিয়ে আসলেন, আপনি সৌদি আরবে তাকে কিছুদিন রাখলেন, দেখার পরে আপনি তাকে ক্যাম্প করালেন, ক্যাম্প করার পরে আপনি তাকে ম্যাচ খেলালেন, সেখানে সে হ্যাটট্রিক করলো, আপনি তারপরে বলছেন আসলে জিনিসটা আসলে এরকম না, আমরা তার পারফরমেন্সে হ্যাপি না। আমি কোচকে সরাসরি ইন্ডিকেট করে কিন্তু কথাগুলো বলছি। এরপরে আসে আমাদের লোকাল যে প্লেয়ারগুলো রয়েছে, আসলে লোকাল কোচ বলেন বা লোকাল প্লেয়ার বলেন, ফরেন রিক্রুটারদের নিয়ে আসলে আমাদের সবসময় কিন্তু একটা গা জ্বলা ভাব ছিল। আমি সহজ বাংলা আপনাদেরকে বোঝার জন্য বললাম যে নিজের দেশ ছাড়া বা নিজের দেশে বা অন্য কোনো দেশের থেকে যদি কোনো হাইব্রিড প্লেয়ারকে নিয়ে আমরা যদি টিমটাকে স্ট্রং করতে যাই, এখানে কিন্তু অনেকের একটু সমস্যা হয়। আসলে এই সমস্যাগুলো কেন হয় এই ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ দিন শেষে কিন্তু দলটা আমাদের, দেশটা আমাদের, বাংলাদেশের ভালোর জন্য কিন্তু আমাদেরকে নিজেদের দেশে যদি সেই জিনিসটা কালচার না হয়, আমাদের কিন্তু বাইরে থেকে নিয়ে এসে হলেও নিজেদের যে ভারসাম্যটা সেটা কিন্তু রক্ষা করতে হবে। আমি ফ্রান্সের কথা বলি, ফ্রান্স কিন্তু 2018 সালের বিশ্বকাপ জয়ী। সেখানে কিন্তু আপনি যদি দেখেন 11 জন রিক্রুট প্লেয়ার ছিল। আপনি বর্তমানে ইন্দোনেশিয়ার দিকে তাকান, আপনি বর্তমানে শ্রীলঙ্কার দিকে তাকান, যে টিমগুলো এখন কিন্তু বর্তমানে তারা টপ র্যাঙ্কিং এ চলে আসছে বা বর্তমানে তারা ভালো খেলছে, তারা কিন্তু তাদের যে হাইব্রিড যে টিমগুলো রয়েছে বা যারা ফরেন রিক্রুটার, যাদের ভিতরে কিন্তু পোটেনশিয়াল রয়েছে, তারা কিন্তু তাদেরকে আসলে সুযোগ দিচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এখন অনেক পিছিয়ে। আপনি এক হামজা চৌধুরীর কথা বলেন, এক হামজা চৌধুরীকে নিয়ে আমরা অনেক অনেক আশা, অনেক ভরসা করছি। আমাদের কিন্তু মাত্র 3 জন ফরেন রিক্রুট প্লেয়ার রয়েছে। এখন আমরা যদি দেশীয় পারফরমেন্সদের কাছে থেকে সেই পারফরমেন্সগুলো পাই, তখন কিন্তু আমাদেরকে আসলে ফরেন রিক্রুটটার দিকে তাকাতে হবে। বাট ফাহমিদুলকে নিয়ে আসলে যে ঘটনাটা হয়েছে, যেভাবে হয়েছে, আমি মনে করি আসলে বাংলাদেশের ফুটবলের জন্য এটা কখনোই ইতিবাচক কোনো ঘটনা নয় বা এটা আসলে কাম্য নয়। আসলে এখন এটা কোচিং প্যানেলের না কোচের একান্ত সিদ্ধান্ত, বা এর যদি নেগেটিভ ফিডব্যাক হয় সেক্ষেত্রে আমরা ফাহমিদুলকে আবার পাবো কিনা বা পেলেও আমরা তাকে কোথায় কাজে লাগাবো, এর ভবিষ্যৎটা কি, এটা কিন্তু আমি আপনি কেউই জানি না, আমরা কিন্তু কেউই বলতে পারছি না। বাট আমার কথা যে আপনি যদি বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিতে চান, আপনি যদি বাংলাদেশকে ফুটবলের সেই সোনালী দিনটাগুলো বা সেই সোনালী মোমেন্টগুলোকে আপনি ফিরিয়ে দিতে চান, আপনি যদি চান যে ঢাকা আবাহনীর ম্যাচে বা ঢাকা মোহামেডানের ম্যাচে আবার সেই জাতীয় স্টেডিয়ামে কিন্তু টিকিটের হাহাকার লেগে যাক, সেই দিনগুলো যদি ফিরে পেতে চান, আপনাকে কিন্তু ফুটবলের দিকে মনোযোগ দিতে হবে। যাদের পোটেনশিয়াল রয়েছে, যারা পারবে, যাদের দিয়ে দেশের লাভ হবে, যাদের দিয়ে বাংলাদেশ টিম একটা জয় ছিনিয়ে আনতে পারবে, তাদেরকে কিন্তু দলে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। ফাহমিদুলকে নিয়ে বর্তমানে আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।